মিস্ট্রি অফ দি ডার্কের রহস্যময়ী অন্ধকার জগতে এসে গেছেন? তাহলে শুনতে থাকুন মিস্ট্রি অফ দি ডার্কের বিশেষ গল্প তারনাথ তান্ত্রিক ও জরাসুর। সন্ধ্যা আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলুন, শুনতে ইচ্ছা করছে। তারানাথ হেসে বলল, তোমাদের কথায় অনেকদিন বাদে মনে পড়ল আমারও একটা ছোটবেলা ছিল বটে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই বাউন্ডুলে নয়। কি গল্প শুনতে চাও? দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্নীল আর ভাসা ভাসা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছে বলুন, তুচ্ছ ঘটনা আপনার বলার গুণে এমনই ভালো লাগে যে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এই রকম হবে ছোটবেলায় তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেটটা ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে নামিয়ে রাখলো। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে দীপ্ত মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি কথা বলতে কি, আজ দুদিন একটা পয়সাও আমদানি হয়নি। না হাত দেখা, না সস্তায়ন। সংসারের নৌকা একেবারে বালি চড়াই ঠেকে গিয়েছে। তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়েই নিলাম। কিশোরী বলল, পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। গল্প শোনারও একটা দক্ষিণা আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন আর পরিবর্তে আমরা কিছুই দেব না? তারানাথ হেসে বলল, ভালো, তোমার দেয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে। ফাঁকিটা ধরতে পারলাম বটে, তবু আমার নেওয়ার লজ্জাটা ঢাকা পড়ল। বেশ, কথকে দক্ষিণা বলেই নিলাম না হয়। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। কোথায় গেল সেসব দিন? সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছুটোছুটি করে বেড়াবার দিন। আর এই এখন কোথায় পড়ে আছি দেখো, নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলা অন্ধকার, নর্মদা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না, ফেরে না। তারপর সব কিছু ঝেড়ে ফেলবার ভঙ্গিতে হাত নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সমস্ত উজ্জ্বল হয়ে থাক। সিগারেটটা শেষ করে ছাইদানির মধ্যে সেটা গুজে দিয়ে তারানাথ আবার বলতে শুরু করলো, একটা ঘটনা বলি শোনো। বহুদিন আগেকার কথা। আমার বয়স তখন 8 বা 9 বছর। একে ঠিক অলৌকিক বা অপ্রকৃত ঘটনা বলা যায় কিনা সেটা আমি জানি না, কারণ ব্যাহত তেমন কোনো কাণ্ড ঘটেনি। তবে শ্রেণী বিভাগ না করতে পারলেও গল্পটা তোমাদের ভালোই লাগবে। তোমরা তো জানো আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদা তো ছোট্টখাটো তালুকাই ছিল। আমি সংসারী না হওয়ায় আমার 2 ভাই বাবার মৃত্যুর পর সমস্ত সম্পদ নষ্ট করে ফেলে।
ঠাকুরদা ছিলেন অত্যন্ত রাশভারী মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবলমাত্র মাছ ধরতেন। ঠাকুরদা যে কেবল পয়সাই চিনতেন বা মামলা করে বেড়াতেন তা নয়। তার ঘরে অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা ছিল নানান ধরনের বই, হাতে লেখা পুঁথিও ছিল। কত তখন বোঝবার বয়স হয়নি। এখন আন্দাজ করে বলতে পারি যে সেগুলো কি অমূল্য সম্পদ ছিল। কিন্তু সে সমস্ত বই আমার ভাইয়েরা নষ্ট করেছে। কে কোথা দিয়ে নিয়ে গিয়েছে তার বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশোনা করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত যে বিষয়ে তিনি বলছেন তাতে তার গভীর জ্ঞান রয়েছে। নিদারুণ ব্যক্তিত্ব ছিল। কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়াও করতেন না, যুক্তিও দেখাতেন না। কেবল মুখ থেকে ফরসির নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন, তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা তখনও বিয়ে করেনি, আমার ভাইরাও জন্মায়নি। কোনো কিছু ভাগ করে নেওয়ার অভ্যাস তখনও হয়নি। এই সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুবই বিব্রত হয়ে পড়ল। বললাম, কেন? সেইটাই তো গল্প, মনোযোগ দিয়ে শোনো। 8 বছর বয়স থেকে হঠাৎ আমার এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলা করে এসে রাত্রিরে ঠাকুমার পাশে শুয়ে রূপকথা শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে। হ্যাঁ, তোর বেশ জ্বর হয়েছে দেখছি। কি করে হলো? হাতের উল্টো দিক দিয়ে কপাল আর গলা দেখে বললেন, চুরি করে আছাড় খেয়েছিলি? আমি বললাম, না তো। তাহলে তোর জ্বর হলো কেন? যাকে আজ রাতে তোর ভাত খেয়ে কাজ নেই, দুধ সাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক। কাল দুপুরে তুই রুটি খাবি, শরীরে একটু টেনে গেলে জ্বর কমে যাবে। তাই করা হলো। কিন্তু পরপর 3 দিন রোগীর পথ করার ফলেও জ্বর কমল না। তখনকার যুগে লোকের কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামগঞ্জে অত ডাক্তারই বা কোথায়। বাবা কেবল একবার বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, টোটো করে ঘুরে অসুখটা বাঁধালো। ওকে একটু শিলে পাতার রস খাইয়ে দিও তো। মোটের ওপর কেউ আমার অসুখটাকে বিশেষ আমল দিল না, আর দেবারও কথাও নয়। জ্বর জারি বাচ্চাদের তো হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু 10 বাদে যখন আমার জ্বর কমল না, তখন সবার টনক নড়ল। ঠাকুরদার কানে সাহসা সংসারের কোনো খবর পৌঁছায় না। নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে তিনি মগ্ন থাকেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। কই দেখি। ঠাকুমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। ঠাকুরদা তাকে বললেন, আগে আমাকে খবর দাওনি কেন? তারপর বাবার দিকে ফিরে বললেন, কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। বাবা ক্ষীণ স্বরে বললেন, আগে জীবন ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার গাড়ি করে নিয়ে আসবে। আরো আগে আনা উচিত ছিল। টাইফয়েড দাঁড়ালে কি হবে ভেবে দেখেছ? বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলেই গণ্য হতো। ব্যাকটেরিয়া ফাজও আবিষ্কার হয়নি।
শুধু জলচিকিৎসা হতো। বাবা পরের দিনই দুপুরের মধ্যে শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে, পেট টিপে, জিভ দেখে মা আর ঠাকুমাকে অনেক প্রশ্ন করলেন। তারপর বললেন, টাইফয়েড বলে মনে হচ্ছে না। বাবা জিজ্ঞেস করলেন, ম্যালেরিয়া? কাঁপুনি নেই, লিভার টিভার নয়, জ্বরও তো একইভাবে চলছে, ছাড়ছে না। ম্যালেরিয়াও নয়। তাহলে? বলতে পারছি না, আরও কদিন দেখতে হবে। একটা থার্মোমিটার কিনে রাখুন, রোজ 3-4 বার জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানালে তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজেই চিকিৎসা শুরু হলো। এই সবে আরম্ভ। এরপরে কত যে ডাক্তার এলো, কত যে ওষুধ খেলাম তার কোনো হিসেব নেই। পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম, কিন্তু বিচিত্র জ্বর কিছুতেই কমলো না। প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাড়সার রোগী হয়ে গিয়েছি। মুখের ভেতরে একটা তেতো স্বাদ সবসময়তেই থাকতো। জানলার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রামু, শিবেন এরা সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ হাতে চৌধুরীদের পুকুরের দিকে যাচ্ছে। আমাকে দেখে ওরা জিজ্ঞেস করে, কি রে, জ্বর কামলো? আমি মাথা নাড়ি। ওরা আবার চলে যায়। এই কদিন মা আর ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের মধ্যে কেমন করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকে বড় ডাক্তার ধরে আনলেন। সবই হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়েই থেকে যায়, ছেড়ে যায় না একেবারে। ওহ, সেই বড় ভয়ানক সময় গিয়েছে। একদম কাহিল হয়ে পড়েছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। প্রথম দিকে ঠাকুমার কোলে করে বাথরুমে নিয়ে যেত, তারপর থেকে ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশুরা মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না বলে, বাড়ি থেকে বেরোতে পারি না বলে মন খারাপ লাগতো। একদিন কেবল ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমোবার কোনো সময় ঠিক ছিল না। সব কেমন উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। সারাদিনই আমি শুয়ে থাকতাম, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধা অন্ধকারে মা রয়েছেন। আমি ভয়ে উঠে পড়লাম। কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি, কান্নায় তার গলা বুঝে গিয়েছিল। উত্তর না পেয়ে চেঁচে উঠলাম, কি হয়েছে? তোমরা অমন ভাবে তাকিয়ে রয়েছো কেন? ঠাকুমা এসে আমাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে বললেন, কিচ্ছু হয়নি, চিৎকার করছিস কেন? থাম, শরীর অস্থির করবে যে। মা কথা বলছে না কেন? পুজো করতে যাবে কিনা, তাই এই তো চান করে এলো। আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘোরে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক যথাযথ কাজ করে না, তার উপর অন্ধকার ঘর, মায়ের অমনভাবে তাকিয়ে থাকা। এই প্রথম আবছাভাবে অনুধাবন করতে পারলাম আমার জটিল একটা কিছু হয়েছে, এবং
সেই জন্য বাড়ির সবাই খুব চিন্তিত। 2 মাস হয়ে যাওয়ার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতায় পাঠালেন। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিল তাকে আবার আনা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম প্রশ্ন করলেন, তারপর চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু হাত জোড় করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা তো হয়ে গিয়েছে, জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গও নেই। এই অবস্থায় কি চিকিৎসা করব? অন্য ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য যা হোক কিছু প্রেসক্রিপশন করে দিয়ে যেত, কিন্তু তা করতে আমার বিবেকে বাঁধে। অনেক অনুরোধ করেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, টাকা নিতে পারবো না, এখনো পুরোপুরি চশমকর হতে পারেনি। যদি একান্তই না ছাড়েন তবে আমার ফেরবার ভাড়াটা বরং দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য, এরপর সবাই দৈব ঔষধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে নাকি কে ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধর্ণা দিলে ওষুধ পাওয়া যাবে। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে। অন্য কেউ গেলে হবে না, রোগীকে অবশ্যই যেতে হবে। তা অম্লশূলের বা মৃগী রোগী হলেও হতো, কিন্তু 2 মাস ভুগে আমি তখন বিছানা থেকে উঠতে পারি না। আমি অত পথ যাব কিভাবে? কিন্তু বাবা ভেবে ভেবে ঠিক উপায় বের করলেন। ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতেই মরে যাব। বাবা বললেন, ওকে পালকিতে করে নিয়ে যাব। দাঁড়াও, পালকির ব্যবস্থা করি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুমা চললেন। বাবা ঠাকুরদা পেছনে পেছনে এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতরে ঠাকুমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সে সময় অতিরিক্ত ভুগে আমার মাথা যেন কেমন গোলমাল হয়ে গিয়েছিল। প্রায় রাত্রিবেলা আবল তাবল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রিতে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম, তার কোনো মাথা মুন্ডু নেই। এমনকি সকালে মনে করতেও পারলাম না। সেবায়েত সকালে জিজ্ঞাসা করলো, কিছু আদেশ টাদেশ পেয়েছো খোকা? আদেশ কাকে বলে? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কই না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলে? তার মনে নেই। তা যাকে ওই দেখলেই হবে। কি সব পুজো দেয়া হলো। একটা মাদুলি ঝুলিয়ে দেয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় অনেকখানি চরণামৃত এনে আমাকে হাঁ করে খাইয়ে দিল। তাতে বহুদিনের ফুল, বেলপাতার গন্ধ। আবার পালকি করে বাড়ি ফিরলাম। মাদুলিতে কি ফল হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের ওপর আমার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। 3-10 বাদে বাবা একদিন টান দিয়ে মাদুলিটাকে ছিঁড়ে ফেলে দিলেন। একদিন সন্ধ্যাবেলা পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস আজ? ভুগে ভুগে কেমন আছি সেটা বুঝবার ক্ষমতা আমার লুপ্ত হয়েছিল। তাই বললাম,
ভালো আছি। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করতে হবে, বুঝলি? তাহলেই তোর অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, পুজো? কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছানায় বসলেন এবং বললেন, কাল রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম, ভগবান ওই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ ঘোর তান্ত্রিক ছিলেন, তা তো তোমরা জানোই। তন্ত্র সাধনার ওপর অনেক বই ছিল তার মধ্যে বেশিরভাগ বই হাতের লেখা পুঁথি। কিছু কিছু নষ্ট হয়েছে, কিছু কিছু চুরি গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তার ওই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম, বুঝলে? বইতে লেখা আছে, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং সে কিছুতেই সেই জ্বর থেকে মুক্তি না পায়, তাহলে বুঝবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। কি? জরাসুর আবার কে? ঠাকুরদা বিব্রত হয়ে বললেন, সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতা বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখছে, জরাসুরের বিধিমতো পুজো করলে জ্বর কমে যায়। ঠাকুমা শঙ্কিত গলায় বললেন, না, ও পুজো তোমায় করতে হবে না। কেন? না, ও সব ঠাকুরের নামই শুনিনি কখনো। আর কি বা নামের ছিরি, শুনলেই শরীর হিম হয়ে আসে। দরকার হলে চেনা জানা ভালো ঠাকুরের পুজো করো, ও তোমায় করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শে মত বদলাবার পাত্র ছিলেন না। নিজে যা বুঝতেন তাই করতেন। ঠাকুরদা বললেন, ভগনাথ, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিক করছি। আমার ঠাকুরদার প্রতি বহুদিন আগেকার মস্ত এক সাধকের লেখা, তা কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। তা এ পুজো করবে কি করে? মন্ত্রতন্ত্র পাবে কোথায়? ঠাকুরদা খুশি হয়ে বললেন, ওইটাই তো মজা। জরাসুরের পুজোর সমস্ত বিধি ওই বইয়েতেই সংস্কৃতিতে লেখা রয়েছে, দেখবে? তারাও দেখায়। একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতের তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য, মা বা ঠাকুমা কেউই বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড় গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় থেমে গিয়ে বললেন, এই হলো পুজো নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দৈব ভাষায় মোহ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথা হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো। ঠিক এরপরেই পুঁথির ওই পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে। সেই সময় ঠাকুরদা বললেন, এই দেখো। দেখলাম সত্যি পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে বটে।
ঠাকুরদা বললেন, তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না। পোড়া জায়গায় আগেই পুজো বিধি সম্বন্ধে লেখা শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেব। বাবাকে বললেন, হরিশ কুমারকে খবর দিস তো, কাল আমার সঙ্গে দেখা করার জন্য ঠাকুর করতে দিতে হবে। বাবা বললেন, ঠাকুরও গড়ানো হবে নাকি? নইলে পুজো হবে কি করে? কেমন ঠাকুর? ঠাকুরদা একটু কেশে বললেন, পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি। তা সে আর কি করা যাবে। পরের দিন হরিশ কুমার এসে হাজির হলো। তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? আগে কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর? সে কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা অদ্যপ্যস্ত বুঝিয়ে দিলেন। সময় নেই মোটে, 11 দিনের মধ্যে শেষ করতে হবে। 12 দিন পরে পুজো। কর্দমশাই, মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে বুঝলে, 6টা পা, 6টা হাত, পিছনে একটা মোটা লেজও থাকবে। আগে ল্যাজ? হ্যাঁ, লেজে আর গায়ে বড় বড় কাঁটা, গায়ের রং ঘোর কালো, 3টে লাল রঙের বড় বড় চোখ, আর ভিতরে একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি পারবে তো? আগে পারবো, তবে কথা হচ্ছে কি, এ পুজো কি না করলে হতো না? কেমন কেমন ঠেকছে যেন। আরে তুই তো দেখি মেয়েদের মতো আরম্ভ করলে, যে রোগে যে ওষুধ, বুঝলে না? যাও কাজ করো গে। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভেতরে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে পুজো সমস্ত ব্যবস্থা করে দিল হরিশ কুমার। ইতিমধ্যে গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে ঠাকুরদা নাতির অসুখের জন্য কি এক বিকট মূর্তি বানিয়েছে এবং তার পুজো করছে। রোজ সকাল থেকে স্যামিয়ানা তলায় ব্যাপারটা চাক্ষ্য দেখবার জন্য ভিড় লেগে থাকত। হরিশ কুমারও উস্তাদ লোক ছিল। এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অদ্ভুতপূর্ণ কিছু সৃষ্টি করা 4টিখানি কথা নয়। সুন্দরকে যে সৃষ্টি করে সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রস যে সৃষ্টি করে সেও বড় শিল্পী বৈকি। হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করলো যা দেখে পুজোর দিন আমার হৃৎকম্পন উপস্থিত হয়েছিল। এদিক সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুমা স্বমূর্তিতে ঝাঁঝালো গলায় জানিয়ে দিলেন যে ঠাকুরদা বিপত্তিক হওয়ার পর যা খুশি তাই করতে পারেন, তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় করতেন, ফলে তিনি গ্রামের 3-4 জন পুরুত ব্রাহ্মণের কাছ থেকে বেছে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। সে বেচারা তো ঠাকুরের মূর্তি থেকে ঘাবড়ে গিয়ে বলল, আগে এ আমার সাথে কুলবে না। ঠাকুরদা কার্যোদ্ধারের নানা বাস্তব উপায় জানতেন।
তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টা তিনি প্রয়োগ করলেন। রামজীবনকে তিনি ঠান্ডা গলায় বললেন, ও, তোমার অসুবিধা হচ্ছে বলছো? তাহলে থাক। জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, বিশেষত পুজো। আচ্ছা, সাঁতরাগাছি থেকেই তাহলে পুরো তো আনতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফল ফলাদি, তাছাড়া এক মুঠো টাকা দক্ষিণা, এসব বাইরের গ্রাম থেকে এসে কেউ নিয়ে যাবে। এটা চাই না বলেই তোমাকে বলছিলাম। বরং দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামের পুরুত করলেই ভালো হতো। তা তোমার যখন অসুবিধে। রামজীবনের 2 বয়স্ক মেয়ে তখনও অবিবাহিত। একমাত্র ছেলে পড়াশোনা এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ান। আগে না, অসুবিধা আর কি, তবে নিয়ম কানুন জানি নে, তাই তাই আর কি, এ পুজো তো বড় একটা হয় না। 3 দিন ঠাকুরদা পুঁতি নিয়ে বসে সকাল সন্ধ্যা রামজীবনকে বোঝালেন। শেষ দিন বললেন, এবার একটা দরকারি কথা বলি শোনো। এই ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। রামজীবন বললেন, বিসর্জন হবে না? তবে কি থাকবে? না, থাকবেও না। তবে ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে বোধ হয় ভাবলেন কিভাবে ব্যাপারটা বললে ভালো হয়। তারপর বললেন, রামজীবন, পুজো হয়ে গেলে জরাসুরের মূর্তি গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে ওপর থেকে জল ঢেলে মাটি গলিয়ে? জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? বলির পশু আগে থেকে এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়বে। যত পশু লাগে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন। ঠাকুরদা বোধ হয় তার মনের ভাব বুঝতে পেরেছিলেন। ঠাকুরদা 2 হাত জড়িয়ে ধরে বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই। আর তোমাকে টাকার লোভ দেখাবো না। আমার নাতির অসুখ, তার কথা ভাবো। আমার বিশ্বাস এ পুজো না করলে সে বাঁচবে না। রাজি হও ভাই। মাথা নিচু করে রামজীবন বললেন, ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণে আর ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এইভাবে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরে পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমায়নি। মা এবং ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছেন। সাধারণত সে সময়ে কারো বাড়িতে কোনো কাজ উপস্থিত হলে পাড়ার সবাই সাহায্য করতে আসতো, কিন্তু জরাসুরের মূর্তি দেখে কারো সেই ইচ্ছা জাগেনি। তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশেপাশে 4-5 খান গ্রাম থেকে লোকজন এসে ভিড় করল। তাদের মধ্যে মূর্তির সামনে প্রশাসনের ওপরে স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী।
তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো একটা কাগজ। তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় বললেন, খুব কি কষ্ট হচ্ছে দাদু? আমি বললাম, হ্যাঁ। মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠাকুরদা বললেন, আর ভয় নেই, এবার সেরে যাবে। নে ওর দেখি, আমার সঙ্গে চল। ঠাকুমা বললেন, না না, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও এখানেই থাক। ঠাকুরদা মৃদু গলায় বললেন। কিন্তু পুজোর জায়গায় ওকে থাকতে হবে। ঠাকুরদা আমার মায়ের দিকে ফিরে বললেন, বৌমা, ওকে বোঝাও তো, বলো যে আমার নাতিকে কি আমি ভালোবাসি না। মা চুপ করে রইলেন। আমি বিছানা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো, আমি তোমার সাথে যাব। যাও, ওকে ধরে চান করিয়ে দাও, হাত ধরে নামাও পেটা দিয়ে। পরিবারের সবাই আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছিলেন। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্য ব্যয়ে আমাকে পুকুরে ডুব দিয়ে আনলেন। ঠাকুরদার হাতে গামছা এবং নতুন কাপড় ছিল। সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে অপর দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে চোখাচোখি হলো। ও কি ভয়ানক মূর্তি না বানিয়েছিলেন হরিশ কুমার। ঘোর কৃষ্ণবর্ণের শরীরে বড় বড় 3টে ভাটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাঁটা, 3টে মাথা, 6টা পা। পৃথিবীর সব কুশ্রিতাকে একত্র করে ভয়াবহ দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এই স্রষ্টা। বাবা ঠাকুরদা আগে স্নান সেরে নিয়েছিলেন। তারা দুজনে আমার পাশে এসে বসলেন। তারপর পুজো শুরু হলো। ওম তত্রভদ্রা সহিত নমো নমঃ ভট জরাসুরে কাহতুম ভদ্রাবতী লাহি মনসা সট ওম ভট। চারিদিকে বেদম ঢাকের আওয়াজ, ধোঁয়ার ধোঁয়ায় চারিদিকে অন্ধকার। রামজীবন চক্রবর্তী দীপ্তম্বরে মন্ত্র পাঠ করে চলেছেন। আমি দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছে। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও, সরে যাও, এবার বলি দেওয়া হবে। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য। অত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার ঠিক কি? কাজে নিখুঁত দেখে বহু ছাগল জোগাড় করে রাখা হয়েছিল। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা হাতে এগিয়ে সে কাজ শুরু করে। সমবেত সবাই নির্বক আতঙ্কে তাকিয়ে দেখছে। অত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকু শব্দ নেই কোথাও। জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে
স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ। বিকৃত অর্ধকলিতাঙ্গে কি বিভৎস হাসি হাসছে এই দুঃস্বপ্নের দেবতা। আমি বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পিছনে তাকিয়ে দেখি অনেকেই এই দৃশ্য সহ্য করতে পারেন। কখন নিঃশব্দে পুজো মণ্ডপ শূন্য হয়ে এসেছে, সেই শূন্যতার মধ্যে কেবল একটু বাদে বাদে উঠছে নামছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচকে ঘাম। এক সময় চারিদিকে রঙিন থকথকে কাঁধার মধ্যে জরাসুরের মূর্তির অবয়বহীন কাটামোটা দাঁড়িয়ে রইল কেবল, আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভেতর। ঠাকুরদা বুকের মধ্যে ধরে আমাকে বাড়িতে নিয়ে এলেন। আবার আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসে রইলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাটামোটা নদীর ধারে গিয়ে দাহ করে ফেলতে হবে, তাই নাকি নিয়ম। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছাশক্তির ফল হিসেবেই হোক, সবাইকে অবাক করে পরদিন আমার জ্বর ছেড়ে গেল। গেল আর এলো না। তারপরও কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকতো। একটু বাদে বাদে আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যি জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল। শুধু পরিবারের ভেতর নয়, আশেপাশের বহু লোক তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলেই মনে করতে লাগলো। সারাদিন ধরে বিস্তর লোক নানান পরামর্শ নিয়ে আসতো। ফুর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশি থেকে উৎকৃষ্ট আম্বরি তামাক আনালেন। অবশ্য এ সম্মান বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। আমার জ্বর সারা ঠিক 6 মাসের মাথায় হঠাৎ ঠাকুরদা মারা গেলেন। যন্ত্রণাহীন মৃত্যু। কাউকে কষ্ট দিলেন না, বিছানাতেও পড়লেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তার প্রাণহীন দেহ পড়ে রয়েছে। রাত্রিরে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে। বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করেই ইষ্টমন্ত্র জপ করছিলেন। কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কর ধরা ছিল। সবাই বলল সন্ন্যাস রোগ। এইভাবে ঠাকুরদা চলে গেলেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। বিধাতা পুরুষ বড়ই রসিক। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পরে। তখন আমার অনেক সাধু সঙ্গ করা হয়ে গিয়েছে। পাকা ভাব ঘুরে তান্ত্রিক তখন। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে একজন সাধুর সঙ্গে আশ্রয় নিয়েছি সন্ধ্যাবেলায়। বেশ সৌম্য দর্শন সাধু। ভারী ব্যবহার করলেন আমার সঙ্গে। তার আদেশে তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো। রাত্রিরে সুন্দর শোবার জায়গা করে দিল।
পরদিন সকালেই আমি চলে যাব। তাই রাত্রিরে খাওয়ার পরে সাধুর কাছ থেকে তার অতিয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা আরম্ভ হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম। কথাটা সাধু শুনে চমকে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা, তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? আমি বললাম, ঠাকুরদার অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি, তাতেই পেয়েছিলেন। সাধু বললেন, কিন্তু সমস্ত বিবরণ পরেও তিনি পুজোয় নেমেছিলেন। পুজোর সংকল্প কার নামে হয়েছিল? আমি বললাম, ঠাকুরদার নামেই। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরদা রাজি হননি। পুঁথিটা আস্ত ছিল? আমার আবার মনে পড়ে গেল। বললাম, না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছিল। অবশ্য তাতে কোনো ক্ষতি হয়নি। হঠাৎ সাধু চমকে পড়লেন। হয়েছে, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কিরকম? সাধু উঠে গিয়ে ভিতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমাকে বললেন, এই দেখো, আমার কাছেও এক খণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন। জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে লিখে দেওয়া আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যে তার মৃত্যু হবেই। 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো। আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় বা স্নেহময় ঠাকুরদা, কোথায় বা ঠাকুমা, মা, বাবা, সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। উনি বিস্ময় হয়ে বললেন, ভুল? হ্যাঁ, এই পাতাটা আস্ত থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদা নয়নের মণি ছিলাম। সাধু চুপ করে বসে রইলেন। আমিও আর কিছু বললাম না, কিন্তু আর একটা কথা আমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল। এখন আমার দৃঢ় বিশ্বাস, তা হচ্ছে এই যে ঠাকুরদা নিজেই ওই পাতাটাকে পুড়িয়ে দিয়েছিলেন। কারণ যদি ওই পাতাটাকে কেউ পড়ে ফেলত, তাহলে তাকে বাধা দিত। কারণ আমাকে ঠাকুরদা বড়ই ভালোবাসতেন। তারানাথ গল্প থামিয়ে চুপ করে গেল। সামান্য জল চকচক করছে হয়তো তার চোখে। আমি তার দিকে তাকিয়েও তাকাতে পারলাম না। এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না।